আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বাংলাদেশে স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের লড়াই, গণতন্ত্রে বিজয়ের পথে। এবং সবশেষ জানিয়ে দেব, অনেক হয়েছে, এবার ক্ষমতাচারণ, পদত্যাগ করে মানে মানে কেটে পড়ুন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। শিক্ষার্থীদের উপর নৃশংস দমন পীড়নের মধ্য দিয়ে সরকারের সর্বগ্রাসী উদ্দেশ্য প্রকাশ পেয়েছে গণতান্ত্রিক স্বাধীনতায় স্থিতিস্থাপকতার বিষয়। এই সংকটকে বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতির আত্মার লড়াই হিসেবে দেখা যেতে পারে। একদিকে আছে ৭৬ বছর বয়সী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্যদিকে ১৫ বছর ধরে তিনি খাঁটি অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনও করেনি। তিনি বাংলাদেশকে স্বৈরতন্ত্র থেকে একটি সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করতে চাইছেন বলে মনে করছেন অনেকে। বাংলাদেশে তার এই সর্বগ্রাসী দৃষ্টিভঙ্গিতে কেউ তার বা তার সরকারের কোনো জবাবদিহিতা চাইতে পারবে না। যদি কেউ প্রতিবাদ করেন তাহলে সহিংস দমন পীড়নের মুখে পড়তে হয় তাকে বা তাদেরকে। এর মধ্যে আছে মৃত্যু, নির্যাতন, জোরপূর্বক গুম ও বন্দী করে রাখা। প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে কোনো রকম সহিংসতা রাষ্ট্রবিরোধী, স্বাধীনতা বিরোধী এবং ষড়যন্ত্রকারীদের কাজ বলে অবহিত করা হয়। বলা হয় তারা প্রধানমন্ত্রীর প্রয়াত পিতা ও বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্নকে পথচ্যুত করতে চায়। এর লড়াই অন্যদিকে আছেন হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী ও রাজনৈতিক বিরোধী পক্ষ। তারা সরকারের জবাবদিহিতা চায়, সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বৃহত্তর অংশগ্রহণ চায়। সরকারি চাকরিতে সুষ্ঠু অধিকারের দাবিতে তারা তাদের গণতান্ত্রিক উচ্চাকাঙ্ক্ষে চর্চা করতে চান, বিশেষ করে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে। ১৫ বছর ধরে সব স্তরের বাংলাদেশি স্বৈরতান্ত্রিক শাসনের মুখে তাদের সহিংসতার প্রদর্শন করেছেন এবং একে চ্যালেঞ্জের করার জন্য নতুন কৌশল অবলম্বন করেছেন। শেখ হাসিনার সর্বগ্রাসী উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে বর্তমানে ছাত্রদের চাপা হলো ডেমোক্রেটিক ব্রিকুলেজ এর একটি উদাহরণ। ডেমোক্রেটিক ব্রিকুলেজ হলো এমন একটি সৃষ্টিশীল উপায় যেখানে প্রতিক্রিয়াশীল সরকার এবং জনগণের অংশগ্রহণের আদর্শকে সমুন্নত করা হয়, স্বৈরাচারের প্রতিদ্বন্দ্বিতা করা হয়। এর আগে ২০১৮ সালে বিক্ষোভের সময় মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরিদের জন্য সরকারি চাকরিতে শতকরা ৩০ ভাগ কোটা বাতিল করেছিলেন শিক্ষার্থীরা। তারা যুক্তি করে দিয়েছিলেন যে মুক্তিযোদ্ধাদের এই জন্য কোটা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর প্রযোজ্য ছিল, কিন্তু স্বাধীনতার ৫০ বছর পর এসে তা অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। তারা আরও অভিযোগ করেন যে শেখ হাসিনার সরকার তার দলীয় ক্যাডারদের নিয়োগ দেওয়ার জন্য এই কোটার ব্যবহার করেছিলেন। ২০১৮ সালের বিক্ষোভে কোটা ব্যবস্থা বাতিল হয়, তবে তা এবছর আবার ফেরানো হয়। এতে বহু শিক্ষার্থী ক্ষুব্ধ হয়েছেন। তারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন। তারা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করার পাশাপাশি র্যালিও করতে থাকেন। এ সময় তারা তাদের গণতান্ত্রিক স্বাধীনতা এবং প্রতিবাদ করার অধিকার প্রদর্শন করছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবাদী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্তব্য করেন, রাজাকার একটি অবমাননাকর শব্দ। এটা দিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশিদের বিরুদ্ধে যারা নৃশংসতা চালিয়েছিল বা চালাতে সহায়তা করেছিল তাদেরকে বোঝানো হয়। তার এই অভিযোগ বিক্ষোভকারীদের ক্ষুব্ধ করে তোলে। তারা উল্টো স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী হাসিনাকে একজন স্বৈরাচার বলে আখ্যায়িত করতে থাকেন। এই প্রতিবাদ থামাতে শেখ হাসিনা সরকার প্রথমে তার দল আওয়ামী লীগের ছাত্র বিষয়ক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নামায়। তারা লাঠি, পিস্তল ও অন্যান্য অস্ত্র হাতে বৈষম্যমূলকভাবে হামলা করে। এমনকি তারা নারী শিক্ষার্থীদেরও ছাড় দেয়নি। অনেক ক্ষেত্রে ছাত্রলীগকে সমর্থন দিতে দেখা গেছে পুলিশকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শারীরিক শক্তি প্রয়োগ করে। এমত অবস্থায় ছাত্রদের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। অভিযোগ করা হয়েছে যে তারা ঢাকায় রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনে আগুন দিয়েছে। এবি টেলিভিশন স্টেশনকে সরকারের মুখপত্র হিসেবে দেখা হয়। প্রতিবাদকারীদের সরিয়ে দিতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ডিএক্টিভেট ব্রাঞ্চ ও গোয়েন্দা এজেন্সি সব নিরাপত্তা রক্ষাকারীদের মোতায়েন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্টারনেট ব্লক আউট করে দেওয়া হয়, জারি করা হয় কারফিউ। হামলাকারী বা উত্তেজিত জনতার ভিড় দেখতে তাদের বিরুদ্ধে দেখামাত্র গুলির নির্দেশ দেয়। এর ফলাফল ভয়াবহ। হিসাব অনুযায়ী এতে নিহত হয়েছে প্রায় ২০০ মানুষ, আর এর বেশিরভাগই ছাত্র। নিহতদের মধ্যে বেশ কিছু শিশু আছে। শিক্ষার্থীরা এবং কিছু মিডিয়া সূত্র দাবি করেছে নিহতের প্রকৃত সংখ্যা এর অনেক বেশি।
মিডিয়ার রিপোর্ট দাবি করেছে বিক্ষোভকারীদের উপর গুলি করতে ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার। জাতিসংঘের কর্মকর্তারা উদ্বেগ জানিয়েছেন যে বিক্ষোভকারীদের দমন করতে ব্যবহার করা হয়েছে ইউএন লেখা সংবলিত ভেহিকলস। দেশটির নিজস্ব সশস্ত্র বাহিনী ও বিজিবির দায়িত্ব হলো দেশের সীমান্ত রক্ষা করা। তাদেরকে দেখা গেছে নিজেদের নাগরিকদের বিরুদ্ধে গুলি করতে। এর মধ্যে সরকার কোটা কমিয়ে 7 ভাগ করেছে। এর মধ্যে শতকরা 5 ভাগ রাখা হয়েছে মুক্তিযোদ্ধার উত্তরসূরিদের জন্য, 2 ভাগ রাখা হয়েছে নৃগোষ্ঠী ও বিকলাঙ্গ ও ট্রান্সজেন্ডারদের জন্য। এর মধ্য দিয়ে দমন পীড়নের নৃশংসতা মুছে দেওয়া যায় না, এমন দমন পীড়নের কথা বাংলাদেশের ইতিহাসে আর কখনো শোনা যায়নি। সীমিত পরিসরে ইন্টারনেট ফিরে আসার পর ভয়াবহতা ফুটে উঠেছে ভিডিও ও ছবিতে। নিরস্ত্র সাধারণ মানুষকে রাস্তায় গুলি করতে দেখা যাচ্ছে। তাদেরকে রাস্তার উপর ফেলে রাখা হয়েছিল। অনেকের অঙ্গহানি হয়েছে, এমনকি চোখ হারিয়েছেন। ছাত্র আন্দোলনে বেশ কিছু নেতাকে জোরপূর্বক অদৃশ্য করে ফেলা হয়। তাদেরকে নির্যাতন চালানো হয় এবং সরকার জোর করে তাদের সম্মতি আদায় করে। যাই হোক, শেখ হাসিনা দৃশ্যত রাস্তায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা করেছেন, কিন্তু তিনি বহু মানুষের হৃদয় মন জয় করতে পারবে না। যেসব ছাত্র জনতাদের জোরপূর্বক তুলে নেওয়া হয়েছিল, নির্যাতন করা হয়েছিল এবং পরে মুক্তি দেওয়া হয়েছে, তারা আশা ছেড়ে দিচ্ছেন না। কান্না জড়িত কণ্ঠে, অশ্রু সজল চোখে এবং স্পষ্ট ব্যথা নিয়ে তারা সংবাদ সম্মেলন করেছেন এবং তারা সেখান থেকে মুক্তি হয়ে আবারও আন্দোলনের ডাক দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না আমাদের বিজয় হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন থামাবো না। তো বিভিন্ন রিপোর্টে দেখা গেছে যে গণতন্ত্রের বিজয়ের খুব কাছাকাছি। এদিকে এই সরকারের আর কোনো অধিকার নেই তাদের রাষ্ট্রীয় ক্ষমতা থাকার। বর্তমান ক্ষমতাসীন সরকারের বৈধতা নেই এমন দাবি করেছেন সুশাসনের জন্য নাগরিক। এর পক্ষ থেকে বলা হয়েছে সরকার যে অন্যায় করেছে তাদের নৈতিক অন্যান্য অধিকার আর নেই। এই সরকার আর কোনো অধিকার নেই রাষ্ট্র ক্ষমতায় থাকার। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট অচলাবস্থা নিরসনে দাবি সুশাসনের জন্য নাগরিক আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব কথা বলেন সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুজন সম্পাদক বলেন, আমার মনে হয় আমরা সেই দিকেই যাব। আমাদের পরিস্থিতি যেভাবে জটিল হচ্ছে, যদি এটা শান্তিপূর্ণভাবে সমাধান না হয়, যদি একটা যৌক্তিক সমাধান না হয়, দেশটাকে কারাগারে যে পরিণত করা হয়েছে, খুন খারাপি হয়েছে, এগুলো বিচার যদি না হয়, তাহলে আমরা সেদিকেই যাব। ক্রমান্বয়ে আমরা সেদিকেই যাচ্ছি। কোন দিকে যাচ্ছেন? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, এই সরকারের তো লেজিটিমেটি বা বৈধতা নেই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি। শুধু তাই নয়, তারা যে অন্যায় করেছে তাদের নৈতিক অন্যান্য অধিকারও নেই। এখন আস্তে আস্তে আমরা সবাই যখন সোচ্চার হব, আমরা সেদিকেই যাব। সেদিকটা কি? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, আলটিমেটলি এই সরকারের আর কোনো অধিকার নেই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার। আমরা চাই একটা শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মাধ্যমে একটা যৌক্তিক সমাধান এবং এসব অন্যায়ের সবগুলো বিচার যেন হয়। আমরা চাই এই একটা শান্তিপূর্ণ সমাধান আসুক।